গল্পের শুরুতে আমরা লি নামের এক মেয়েকে দেখি। সে এক আধুনিক চিন্তাভাবনার মেয়ে আর সিওল শহরের একটা ব্যাংকে চাকরি করে। লি পুরোপুরি পেশাদার, স্বনির্ভর আর কড়া স্বভাবের একজন মেয়ে। এক রাত যখন লি অফিসের কাজ শেষ করে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিল, তখন সে দেখে কিছু গুন্ডা একটি মেয়েকে মারধর করছে। সেই মেয়ে রাস্তার পাশে লোকজনের থেকে জোরে জোরে চেঁচিয়ে সাহায্য চাইছিল, কিন্তু আশেপাশের সবাই তাকে এড়িয়ে চলে যাচ্ছিল। সেই মেয়ে শেষে লির কাছেও এসে সাহায্য চাইল, কিন্তু লি ভয় পেয়ে আর কিছু না বলে বাকিদের মতো গাড়ি চালিয়ে সেখান থেকে চলে গেল। পরের দিন লির কাছে একটা ফোন আসে আর তাকে থানায় যেতে বলা হয়। যখন সে থানায় পৌঁছায়, তখন জানতে পারে সেই মেয়ে যে আগের রাতে তার কাছে সাহায্য চেয়েছিল তাকে খুন করা হয়েছে। পুলিশ চায় লি যেন সেই গুন্ডাদের চিনে দেয়, কিন্তু লি মিথ্যে বলে, আমি এদের চিনি না, কারণ সে কোনো ঝামেলায় জড়াতে চায় না। আসলে লির মধ্যে কোনো আবেগ ভালোবাসা নেই। সে কারো দুঃখ কষ্টে অংশ নেয় না। তার কাছে শুধু নিজের জীবনটাই বড়। এরপর লি অফিসে গেলে তার বস তাকে বকাঝোকা করে, কারণ তার এক ভুলের জন্য কোম্পানির আর্থিক ক্ষতি হয়েছে। তাকে কয়েকদিনের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়। লি এরপর বাড়ি ফিরে আসে। তখন সে দেখে অনেকগুলো চিঠি এসেছে, কিন্তু সে একটাও না পড়ে সোজা ডাস্টবিনে ফেলে দেয়। কয়েকদিন সে ফ্রি থাকে, তাই সে ঠিক করে যে সে একটা ছোট দ্বীপে যাবে যার নাম মুডো। এই জায়গাতেই তার ছোটবেলা কেটেছিল। সে তার দাদুর বাড়ি যেতে চায়। পরদিন সকালে লি নৌকো ধরে রওনা দেয় মুডো দ্বীপের দিকে। নৌকো চালানো লোকটা তাকে বলে, আমি নিজেও মুডোতেই থাকি, কিন্তু এখন সেখানে 8 থেকে 10 জন মাত্র মানুষ থাকে। অনেক ঘন্টার যাত্রার পর লি মুডো দ্বীপে পৌঁছায়। সেখানে তার পুরনো বান্ধবী জিং অপেক্ষা করছিল। লি আর জিং একসময় খুব ভালো বন্ধু ছিল, কিন্তু পরে লি সিওল চলে যায় আর জিং ওখানেই থেকে যায়। মুডো দ্বীপটা খুবই নিরিবিলি, দূরে দূরে লোক থাকে আর এলাকাটা বেশ পিছিয়ে পড়া। জিং লি কে দেখে খুব খুশি হয় আর জড়িয়ে ধরে, কিন্তু লি তেমন একটা আনন্দ দেখায় না। জিং তার ব্যাগট্যাগ নিয়ে লিকে তার দাদুর বাড়ি নিয়ে যায়, যদিও তার দাদু এখন আর এই পৃথিবীতে নেই। সেখানে কিছু মহিলা আর জিংয়ের পরিবারের লোকেরা মাঠে কাজ করছিল। জিং তাদের সাথে লির পরিচয় করায়, কিন্তু কেউ লির সাথে ভালোভাবে কথা বলে না। জিংয়ের স্বামী আর তার ভাই অদ্ভুতভাবে লির দিকে তাকিয়ে থাকে। তারপর জিং লিকে তার দাদুর বাড়িতে নিয়ে যায়। হঠাৎ জিংয়ের মেয়ে সেখানে আসে, কিন্তু লি কে দেখে আবার ফিরে যায়। লি জানতে পারে জিংয়ের মেয়ের বয়স 10 বছর, কিন্তু এখনও পর্যন্ত তাকে স্কুলে ভর্তি করানো হয়নি। আসলে জিংয়ের মেয়ের ঠাকুমার ধারণা, মেয়ে যদি পড়াশোনা করে স্কুলে যায় তাহলে একদিন ঠিকই তাকে ছেড়ে চলে যাবে। শুধু তার ঠাকুমাই না, ওই এলাকার বেশিরভাগ মেয়েরাই এমনটাই ভাবে। জিং তার মেয়েকে স্কুলে পাঠাতে চায়, কিন্তু পরিবারের সামনে কিছু বলার সাহস পায় না। রাতে যখন জিংয়ের স্বামী বাইরে কাজ করতে যায়, তখন তার দেবর জোর করে জিংয়ের সঙ্গে খারাপ ব্যবহার করে। এই ব্যাপারটা জিংয়ের স্বামী জানে, কিন্তু তবুও কিছু বলে না। যখন স্বামী বাড়ি ফেরে, তখন জিং তাকে এই নিয়ে কথা বলতে যায়, কিন্তু বদলে সে তাকে মারধর করে। আর সেই সময় বাড়ির বাইরে জিংয়ের মেয়ে নিশ্চিন্তে আম খাচ্ছিল আর মায়ের চিৎকার শুনতে পাচ্ছিল, কিন্তু তাতেও মেয়েটার কোনো রিয়াকশন ছিল না, কারণ সে ছোটবেলা থেকেই এসব দেখে শুনে অভ্যস্ত হয়ে গেছে। পরদিন জিংয়ের স্বামী বাড়ির টিন ঠিক করছিল আর জিং তাকে সাহায্য করছিল, কিন্তু তখন তার ঠাকুমা আর অন্যান্য মহিলারা জিংকে বকছিল যে ঠিক করে কাজ কর না, আর তার স্বামীর প্রশংসা করছিল যেন সব কাজ ওরাই করছে, যদিও আসল কাজ তো জিনই করছিল। এখানে জিংয়ের জীবন পুরো আলাদা। সে মাঠে কাজ করে, গরু ভেড়া সামলায়, রান্নাবান্না করে, তাও কেউ তাকে সম্মান দেয় না। মহিলারা আর তার পরিবারের লোকেরা তাকে খোঁটা দেয়, ছোট করে দেখে। তার স্বামী খুবই হিংস্র, যখন তখন মারে, গালাগালি দেয়, আর তাকে মানুষ বলেই মনে করে না। কিন্তু সে তার মেয়ের জন্য এসব সহ্য করে যাচ্ছে। সে কখনো পালিয়ে যাওয়ার কথা ভেবেছিল, কিন্তু মেয়েকে তার বাবার থেকে আলাদা করতে পারছিল না, তাই আর পালাতে পারেনি। ওদিকে লি দ্বীপে ঘুরছিল। তখন জিংয়ের মেয়ে তার কাছে আসে। তারা কথা বলতে শুরু করে, আর তখন লি জানতে পারে যে জিং আর তার মেয়ের স্বপ্ন হলো সিওল যাওয়া। যখন লি তাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে, তখন সে দেখে যে একটা বন্ধ ঘর থেকে কিছু আওয়াজ আসছে। জিং সঙ্গে সঙ্গে লি কে বলে যে মেয়েকে নিয়ে চলে যা, কারণ সেই ঘরের ভেতর জিংয়ের স্বামী আর এক মেয়ের সঙ্গে ইন্টিমেট হচ্ছিল। কিন্তু যখন জিং বাড়ির বাইরে বসে খাচ্ছিল, তার মুখে না কোনো রাগ ছিল, না কোনো কষ্ট। তাকে দেখে মনে হচ্ছিল সে যেন নিজের জীবনটা এমনভাবেই মেনে নিয়েছে। যে মেয়ে জিংয়ের স্বামীর সঙ্গে সম্পর্ক করেছিল, সে বাইরে এসে জিংকে বলে, তুমি কিভাবে এই লোকটার সঙ্গে থাকো? আমি হলে তো অনেক আগেই এখান থেকে সিওল পালিয়ে যেতাম। এই মেয়েটি আসলে এই কাজটা বাধ্য হয়ে করছিল, কিন্তু এখন সে স্বনির্ভর হতে চায়। জিং তখন বলে, আমি আমার মেয়েকে তার বাবার থেকে আলাদা করতে চাই না, তাই মনের বিরুদ্ধে এখানে থাকতে হচ্ছে।
একদিন জিং তার স্বামীর পকেটে নিজের মেয়ের জামাকাপড় দেখতে পায়। এটা দেখে সে ভয় পেয়ে যায়। সে দৌড়ে মেয়ের কাছে যায় আর দেখে মেয়ে মেকআপ করছে, সেই মেকআপ যা তার বাবা তাকে এনে দিয়েছিল। জিং বুঝে যায় এখন তার স্বামীর মনোভাব ভালো নেই। ঠিক তখনই তার স্বামী এসে পড়ে আর জিংয়ের ওপর চিৎকার শুরু করে। ভয়ের জিং সোজা গিয়ে লির কাছে পৌঁছায় আর বলে, দয়া করে আমাকে আর আমার মেয়েকে সিওল নিয়ে চলো। কিন্তু লি না করে দেয়, কারণ তখন তার নিজের জীবনেই অনেক ঝামেলা চলছিল। জিং হাত জোর করে অনুরোধ করে, কম করে হলেও আমার মেয়েটাকে নিয়ে চলো, এখানে তার সাথে ভালো কিছু হচ্ছে না। সে লিকে সবকিছু খুলে বলে, কিন্তু লি বিশ্বাস করতে পারে না। তার মনে হয় জিং শুধু বাহানা করছে যাতে সিওল যেতে পারে। পরদিন যখন লি জিংয়ের মেয়ের সঙ্গে সময় কাটাচ্ছিল, তখন মেয়েটা কিছু অদ্ভুত কথা বলতে শুরু করে, যাতে লির সন্দেহ হতে থাকে জিংয়ের স্বামীর ওপর। ঠিক তখনই দাদিমা সেখানে এসে পড়ে আর মেয়েটাকে সেখান থেকে চলে যেতে বলে। শেরলি কে বলে, তুমি যত তাড়াতাড়ি এখান থেকে চলে যাও ততই ভালো, তুমি তো শহরের মেয়ে, এই জায়গাটা তোমার জন্য নয়। লি তখন বলে, এখানে কিছু একটা গড়বড় তো আছেই। কিন্তু দাদিমা জবাব দেয়, জিং মিথ্যেবাদী, সে কোনো কাজের না। তার স্বামী তাকে আশ্রয় দিয়েছে, অথচ তার মেয়ের আসল বাবা ও নয়। এরপর দিন জিং ঠিক করে যে সে তার মেয়েকে নিয়ে পালিয়ে যাবে, কারণ এখন সে একেবারে নিশ্চিত হয়ে গেছে যে লি আর সাহায্য করবে না। সে চায় না যে তার মেয়ের জীবনটা নষ্ট হোক, সে চায় তার মেয়ে যেন একটা ভালো জীবন পায়। সকালে যখন তার স্বামী ঘুমাচ্ছিল, জিং আলমারি থেকে চুপি চুপি টাকা বের করে আর মেয়েকে নিয়ে পালিয়ে যায়। তার মেয়ে যেতে চাইছিল না, কিন্তু সেও বুঝে গেছিল তার সাথে যা হচ্ছে সেটা ঠিক না, তাই শেষমেশ রাজি হয়ে যায়। জিং মেয়েকে নিয়ে নৌকোর ঘাটে পৌঁছায়, যেখানে সে সেই মেয়েটার সঙ্গে সিওল যাওয়ার প্ল্যান করেছিল। কিন্তু যে নৌকোওয়ালাকে সেই মেয়ে ঠিক করেছিল, সেই বেরোয় যে লিকে দ্বীপে নিয়ে এসেছিল, আর সে ছিল জিংয়ের স্বামীর বন্ধু। তাই সে ইচ্ছে করে নৌকা ছাড়তে দেরি করতে থাকে। ঠিক তখনই জিংয়ের স্বামী সেখানে পৌঁছে যায় আর তাকে ধরে ফেলে। সে জোর করে স্ত্রীকে টানতে টানতে আবার ফিরিয়ে নিয়ে যেতে থাকে। পথে জিং মানুষদের কাছে সাহায্য চাইতে থাকে, কিন্তু সাহায্য করার বদলে গ্রামের সব মহিলারা তার উপর রেগে যায়। তারা বলে, স্বামীকে ছেড়ে পালাচ্ছে, এই মেয়ে তো আরও মার খাওয়া উচিত। জিং সবার সামনে বলে, আমি জানি না আমার মেয়ের আসল বাবাকে, কারণ বিয়ের আগে অনেক লোক আমার সঙ্গে জোর করে খারাপ ব্যবহার করেছিল, তাই আমার স্বামী এখন আমার মেয়ের সাথেও ওই জিনিসটাই করতে চাইছে। এটা শুনে জিংয়ের স্বামী তাকে আরও নির্মমভাবে মারতে শুরু করে। সে এতটাই ভয়ঙ্করভাবে পেটাতে থাকে যে জিংয়ের মুখ থেকে রক্ত বেরোতে শুরু করে। তার মেয়ে তাকে বাঁচাতে ছুটে আসে, কিন্তু রাগে অন্ধ হয়ে থাকা তার বাবা তাকে জোরে ধাক্কা মেরে ফেলে দেয়। ধাক্কা খেয়ে জিংয়ের মেয়ের মাথা এক বড় পাথরে ধাক্কা খায়, আর সেখানেই সে মারা যায়। এটা দেখে জিং চিৎকার করে কাঁদতে শুরু করে। কিছুক্ষণ পর একজন পুলিশ অফিসার এই ঘটনার তদন্ত করতে আসে। জিংয়ের স্বামী তখন বলে, আমার স্ত্রী জোর করে মেয়েকে নিয়ে পালাচ্ছিল, আমি তাকে থামাতে গিয়েছিলাম, তখন আমাদের মধ্যে ঝগড়া হয়। সেই সময় আমাদের মেয়ের পা পিছলে যায় আর মাথা পাথরে লেগে যায়, এই কারণে তার মৃত্যু হয়েছে। এখানকার লোকেরা উল্টো জিংয়ের দোষ দিতে শুরু করে। তারা বলে, ওর মেয়ে তো নিজের বাবাকে ছেড়ে যেতে চাইছিল না, সব দোষ ওই মায়ের। জিং তখন নিজের মেয়ের মৃত্যুতে পুরোপুরি ভেঙে পড়ে। সে আর কিছু বলার অবস্থায় থাকে না। লি তখন সেখানেই উপস্থিত ছিল। পুলিশ অফিসার তাকে জিজ্ঞেস করে, যখন জিংয়ের মেয়ের মৃত্যু হল তখন তুমি সেখানে ছিলে? লি উত্তর দেয়, আমি তো ঘুমাচ্ছিলাম। অফিসারের মনে হয় এটা একটা দুর্ঘটনা, তাই সে নৌকায় উঠে দ্বীপ ছেড়ে চলে যায়। এদিকে লি সবকিছু, জিংয়ের অবস্থা, তার কষ্ট, অপমান সব দেখে, তবুও কিছু করে না। সে নিজেকে একজন বহিরাগত মনে করে। তার মনে হয় এটা ওদের পারিবারিক ব্যাপার, আমি কেন জড়াবো। এমনকি এত ভয়ানক সময়েও সে জিংয়ের পাশে দাঁড়ায় না। রাতে নৌকোওয়ালা লির জন্য খাবার নিয়ে আসে, আর সেই খাবারে ঘুমের ওষুধ মেশানো ছিল। লি সেই খাবার খেয়ে অচেতন হয়ে পড়ে। তখন সেই বোটম্যান তার সঙ্গে খারাপ কিছু করার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই জিং সেখানে এসে হাজির হয়। সে তাকে থামিয়ে দেয় আর বোটম্যানকে তাড়িয়ে দেয়। মানে এই দ্বীপে সব পুরুষই একরকম ছিল, নীচ, নিষ্ঠুর আর বিন্দুমাত্র মানবতা ছাড়া। পরদিন জিংয়ের স্বামী আর তার ভাই কোনো কাজে নৌকায় করে দ্বীপ থেকে বেরিয়ে যায়, আর জিং তখন মাঠে বসে আলু তুলছিল। সে তার মেয়েকে হারিয়ে পুরোপুরি ভেঙে পড়েছিল। তার আশেপাশে বসা মহিলারা তখন হেসে গল্প করছিল, একবারের জন্য যেন তারা বুঝতে পারেনি যে এই মেয়েটার কি ভয়ানক মৃত্যু হয়েছে। এটা দেখে জিংয়ের মনে তীব্র রাগ জন্মায়।
সে পাশে রাখা কাঁচি তুলে নেয় আর এক মহিলার গলা কেটে দেয়। তারপর সে দ্বিতীয় মহিলার দিকে ছুটে যায়। সে পালাতে চেষ্টা করে, কিন্তু জিং তাকেও ভয়ানকভাবে আক্রমণ করে মেরে ফেলে। তৃতীয় মহিলা তার কাছে এসে প্রাণ ভিক্ষা করে, আমাকে ছেড়ে দাও, কিন্তু জিনের মধ্যে তখন আরেকটুও দয়া অবশিষ্ট ছিল না। সে তাকেও মেরে ফেলে। জিন, যে এতদিন ধরে নিজের মেয়ের জন্য সবকিছু সহ্য করে গেছিল, আজ সেই মেয়েই নেই, আর তাই সে নিজেও পুরোপুরি পাল্টে গেছে। এখন তার আর কোনো কিছুর ভয় নেই, সে যেন পাগল হয়ে গেছে। এখন সে কাউকেই ছেড়ে কথা বলবে না, কারণ এই গ্রামের লোকজনই ছিল তার সব দুর্দশার মূল কারণ। এরপর সে গিয়ে পৌঁছায় দাদিমার কাছে। দাদিমা তাকে দেখে ভয় পেয়ে পালাতে শুরু করেন। পালাতে পালাতে তিনি এক পাহাড়ের ধারে পৌঁছে যান। সেখানে সামনে আর কোনো রাস্তা ছিল না। ভয়ে তিনি পেছন দিকে হাঁটতে শুরু করেন আর নিচে পড়ে গিয়ে মারা যান। যখন জিনের স্বামী আর দেওর নৌকা থেকে ফিরে আসে, জিং তখন তাদেরও একইভাবে পিটিয়ে মেরে ফেলে। তারপর জিং দৌড়ে লির পেছনে যায়, কারণ লি তখনই সেখানে ছিল যখন জিংয়ের মেয়ের মৃত্যু হয়েছিল। তবুও সে পুলিশের সামনে মিথ্যে বলেছিল যে সে তখন বাড়িতে ঘুমাচ্ছিল। লি কোনোভাবে নিজেকে বাঁচিয়ে নৌকায় উঠে পড়ে, কিন্তু জিংয়ের হাতে বোটম্যান ধরা পড়ে যায় আর সে তাকেও মেরে ফেলে। তবুও লি কোনোভাবে নৌকা নিয়ে পালিয়ে যেতে সফল হয়। পরদিন আমরা লিকে এক পুলিশ স্টেশনে দেখতে পাই। দ্বীপ থেকে বেরোনোর পর সে অচেতন হয়ে পড়েছিল, তাই এক পুলিশ অফিসার তাকে ধরে রেখেছিল। আর সেই থানার ভেতরেই সে দেখে জিং তাকে মারতে চলে এসেছে। জিং তাকে খুবই খারাপভাবে মারতে শুরু করে। লি কোনোরকমে নিজেকে বাঁচিয়ে একটা জেলের সেলের ভেতর নিজেকে বন্ধ করে ফেলে। জিং সেই সেল খুলতে যায়, ঠিক তখনই এক পুলিশ অফিসার, যাকে আগেই জিং মেরেছিল কিন্তু সে তখনও বেঁচে ছিল, সে এসে জিংকে গুলি করে। জিং গুলিতে আহত হয়, তবু সে অফিসারকে মেরে ফেলে। রক্তাক্ত অবস্থাতেই সে সেল খুলে ভিতরে এসে লিকে মারতে যায়, কিন্তু লি আগে থেকেই আক্রমণ করে বসে, আর জিং লির কোলে মাথা রেখে মারা যায়। এই সময় লির মনে হয় যখন জিংয়ের তাকে সবচেয়ে বেশি দরকার ছিল, তখন সে পাশে ছিল না, সে শুধু নিজের কথা ভেবেছিল। এরপর লি সেই দ্বীপে ফিরে যায়, জিং সহ সব নিহত মানুষদের দফন করে দেয়, তাদের শেষকৃত্য করে। এরপর লি সিওলে ফিরে আসে। সে যায় সেই পুলিশ স্টেশনে যেখানে সেদিন কয়েকজন গুন্ডা এক মেয়েকে রাস্তায় মেরেছিল, আর লি তাদের বিরুদ্ধে কিছু বলতে অস্বীকার করেছিল। এইবার লি তাদের চিহ্নিত করে। সে জানত এতে নিজের বিপদও হতে পারে, তবুও এবার সে চুপ থাকে না। এরপর লি বাড়ি ফিরে আসে, আর জিংয়ের লেখা সেই চিঠিটা, যেটা সে আগেই ফেলে দিয়েছিল, ডাস্টবিন থেকে তুলে পড়ে। চিঠিতে জিং তার স্বামীর বিষয়ে লিখে সাহায্য চেয়েছিল। লির তখন মনে হয়, যখন আমার সাহায্য লাগছিল আমি কিছু করিনি, আর এখন যখন সব বুঝছি তখন অনেক দেরি হয়ে গেছে। এই সিনেমা আমাদের আয়না দেখায় কিভাবে সমাজ এক নারীকে এতটাই চাপে ফেলতে পারে যে সে নিজেই এক দানব হয়ে ওঠে। আর এইভাবেই এই গল্প শেষ হয়। বন্ধুরা, যদি আপনি লির জায়গায় থাকতেন, আপনি কি জিনের পাশে দাঁড়াতেন, নাকি চুপচাপ থেকে নিজের পথ ধরতেন? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সিনেমার এক্সপ্লানেশন পেতে। আর হ্যাঁ, বেল আইকন চাপতে ভুলবেন না, যাতে ভবিষ্যতের কোনো ভিডিও মিস না হয়। ততক্ষণ পর্যন্ত বাই বাই।